ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে শুক্রবার দুপুরে দিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেনজির আহমেদের পর আলোচনায় আসেন আসাদুজ্জামান মিয়া। গত 15 জুন মিয়া সাহেবের যত সম্পদ শিরোনামে একটি পত্রিকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাবেক এই কমিশনারের বাড়ির পর বাড়ি, জমি ও ফ্ল্যাটের সারিসহ অঢেল সম্পদ অর্জনের খবর আসে। ইউক্রেনে আরো ভয়াবহ হচ্ছে রুশ হামলা। ফ্রন্ট লাইনে বিগত কয়েক মাস ধরে রাশিয়ার জোরদার হামলা ঠেকাতে ব্যস্ত জেলেনস্কি বাহিনী। মিয়ানমার থেকে বাংলাদেশের পতাকাবাহী নৌযানে আবারও গুলি করা হলে পাল্টা গুলি চালানো হবে, এমন হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। শেখ হাসিনার সফর ঘিরে নয়াদিল্লিতে সাজসজ্জা। সফর নিয়ে বিস্তারিত জানাতে নয়াদিল্লিতে আছেন সহকর্মী সুব্রত আচার্য। বাড়িটি দেখে যে কেউ মনে করবেন ইউরোপ কিংবা পশ্চিমা কোনো উন্নত দেশের বাড়ি। জনবিচ্ছিন্ন নির্জন স্থানে এমন আলিশান বাড়ি নির্মাণ করেছেন বাংলাদেশ পুলিশের সদ্য সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ। সাবেক আইজিপি বেনজিরের ব্যাপারে সরকার বা দুদক হার্ড লাইন নিয়েছে বলে ধারণা করা যাচ্ছে। এখানে দুদকের আইনজীবীর বরাত দিয়ে যে খবরটি প্রকাশ হয়েছে তাতে বলা হচ্ছে বেনজির আর সময় পাবেন না, আরো সম্পদের প্রমাণ মিলেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লি যাচ্ছেন খুব অল্প কয়েকদিনের ব্যবধানে দ্বিতীয়বারে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। দর্শক মন্ডলী, আপনাদের মাঝে চলে এলাম আবারও নতুন একটি আপডেট ভিডিও নিয়ে। দর্শক মন্ডলী, আপনাদের খুবই গুরুত্বপূর্ণ ভিডিও দেখাতে চলেছি। আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। দর্শক মন্ডলী, ইতিমধ্যে জানা গিয়েছে যে ভারতে নরেন্দ্র মোদীর আমন্ত্রণে আমাদের প্রধানমন্ত্রী ভারতে যাচ্ছেন। আসলে কি উদ্দেশ্য নিয়ে আমাদের প্রধানমন্ত্রী ভারতে যাচ্ছেন, আসলে আপনারা ভিডিওটি দেখার পরে সম্পূর্ণ ভিডিওটি ভালোভাবে বুঝতে পারবেন। দর্শক, আমরা বেশি কথা বলবো না, আমরা মূল ভিডিও চলে যাব। অনেক গুরুত্বপূর্ণ রাজনৈতিক বিষয় নিয়ে ভিডিও আলোচনা করা হয়েছে, আপনারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। সবচেয়ে বড় কথা হচ্ছে প্রধানমন্ত্রী কেন ভারতে যাচ্ছেন, এই বিষয় নিয়ে অনেক গুরুত্বপূর্ণ ও তথ্য আপনাদের মাঝে তুলে ধরা হচ্ছে। তাহলে চলেন আমরা সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখে আসি। তার আগে আপনাদের অনুরোধ করতে চাই, আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন যেন আমাদের ভিডিওটি সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যায়। ভিডিওতে লাইক করবেন, কমেন্টস করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। তাহলে চলেন ভিডিওটি দেখে আসা যাক। নরেন্দ্র মোদীর আমন্ত্রণে শুক্রবার দুপুরে দিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তৃতীয়বারের মতো বিজেপি সরকার গঠনের পর প্রথম দ্বিপাক্ষিক সফর এটি। 2 দিনের সফরে গুরুত্ব পাবে প্রতিরক্ষা, অংশীদারিত্ব সহ বিভিন্ন ইস্যু। বিশ্লেষকরা বলছেন, আলোচনায় তিস্তা নয় প্রাধান্য পাবে গঙ্গা চুক্তি। এছাড়া সীমান্ত হত্যা বন্ধ এবং ঋণ চুক্তি নিয়েও আলোচনা করবেন দুই সরকার প্রধান। ভারত থেকে ফিরে আগামী মাসে চীনে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আঞ্চলিক নানা কৌশলের কারণে এই সফরকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। মিয়ানমার থেকে বাংলাদেশের পতাকাবাহী নৌযানে আবারও গুলি করা হলে পাল্টা গুলি চালানো হবে, এমন হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। নাফ নদীতে সতর্কতার সাথে চলাচল করতে স্থানীয়দের পরামর্শ দিয়েছেন তিনি। সকালে সচিবালয়ে মন্ত্রী বলেন, অভিযোগ প্রমাণের আগে বেনজির আহমেদকে সরকার কিছুই বলতে পারবে না, আর আসাদুজ্জামান মিয়ার বিরুদ্ধে অনুমান ভিত্তিক কথা বলা হচ্ছে। ঈদের ছুটি শেষে বিভিন্ন ইস্যুতে দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। দুই একটি ছোট ছোট ঘটনা ছাড়া কোনো সব জায়গায় সুন্দর ঈদ উদযাপন করছে। নাব্য সংকটের কারণেই বাংলাদেশের নৌযানগুলোকে মিয়ানমার ঘেঁষা নৌপথ ব্যবহার করতে হচ্ছে বলে জানান মন্ত্রী। মায়ানমার আর্মি কখনো আরাকান আর্মি ফায়ার ওপেন করে, আমরা দোনো দলের সঙ্গেই আমরা বলে দিয়েছি যে আমাদের গুলি করলে আমরাও এরপরে পাল্টা গুলি করব। কাজেই আমাদের এখানে আর কোনো গোলাগুলি হচ্ছে না। ওখানে যে মায়ানমারের 2টি জাহাজ ছিল সেগুলো ফেরত নিয়ে গিয়েছে। আমরা আশা করি সেখানে আর কোনো গুলি চলবে না। তারপরেও আমাদের যারা পার হচ্ছেন তারা সাবধানতা অবলম্বন করে চলছেন। এরপর উঠে আসে সাবেক ডিএমপি কমিশনারের প্রসঙ্গ। মন্ত্রী বলেন, আসাদুজ্জামান মিয়ার বিরুদ্ধে এখনো কোনো অভিযোগ উত্থাপন করা হয়নি। তার বিরুদ্ধে সঠিকভাবে কোনো অভিযোগ উত্থাপন হয়নি। যেগুলি শুনছি, মানে তার এতগুলি অবৈধ সম্পত্তি, তাকে তো ডাকা হয়নি। তাকে ডাকা হলে তো আমরা বুঝতে পারবো তার নিশ্চয়ই তার কোনো এক্সপ্লানেশন আছে, নিশ্চয়ই তার আয়ের কোনো সোর্স আছে। না হলে সেই বা এরকম অপকর্ম করবে, এটা তো তাকে সুযোগ দিতে হবে। সে সুযোগ পেলে নিশ্চয়ই আসবেন, কথা বলবেন, তাহলেই বোঝা যাবে তার কতখানি অবৈধ, কতখানি তিনি তার নিজস্ব সম্পদ দিয়ে বৃদ্ধি করেছেন। প্রশ্নোত্তর পর্বে মন্ত্রী জানান, শুধু আসাদুজ্জামান মিয়া নয়, অভিযোগের বিপরীতে সাবেক আইজিপি বেনজির আহমেদের বক্তব্য শোনা প্রয়োজন। যে বেনজির আহমেদ বিদেশের মিশনে অনেক বছর ছিলেন, সেগুলো আপনার তো জানা দরকার। সেই মিশনে সে কত টাকা এনেছে এগুলি তাকে বলতে হবে। তো সেই টাকা কত বৃদ্ধি পেয়েছে সেগুলি তিনি জানেন, আমরা জানি না। সে আগে অভিযুক্ত প্রমাণ হোক, তারপরে আমার মনে হয় তার বিরুদ্ধে যে ধরনের ব্যবস্থা নেওয়ার সেটা সরকার নেবেন, কিন্তু অভিযোগ প্রমাণের আগে তো আমরা কিছু বলতে পারি না। সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যা তদন্তে ডিবি পুলিশের উপর কোনো ধরনের চাপ প্রয়োগ করা হচ্ছে না বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। না, এগুলি তার অনুমান ভিত্তিক তথ্য। আমাদের তরফ থেকে ডিবিকে কোনো রকম প্রেশার দেওয়া হয়নি। ডিবি স্বাধীনভাবে কাজ করছে। শেখ হাসিনার সফর ঘিরে নয়াদিল্লিতে সাজসজ্জা। সফর নিয়ে বিস্তারিত জানাতে নয়াদিল্লিতে আছেন সহকর্মী সুব্রত আচার্য। সরাসরি যাচ্ছি তার কাছে।
আর কয়েক ঘন্টা পরে কিন্তু দিল্লির পালাম বিমানবন্দরে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি তার বিশেষ বিমান অবতরণ করবেন এবং আমরা যেটা জানতে পেরেছি সব মিলিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সফর সঙ্গী হিসেবে 80 থেকে 82 জনের একটি প্রতিনিধি দল যুক্ত হয়েছেন এবং শেষ মুহূর্তে পররাষ্ট্রমন্ত্রীও এই সফরে অংশ নিচ্ছেন। তো এখনো পর্যন্ত প্রশাসনিক সূত্রে তার সফর নিয়ে যে কূটনৈতিক যে তৎপরতা সেটি কিন্তু চূড়ান্ত আকার নিয়েছে এবং সেটা আমি গতকাল থেকেই দেখেছি যে দুই দেশের কূটনীতিকদের মধ্যে যে ব্যস্ততা সেই ব্যস্ততা কিন্তু আজকে একেবারেই প্রায় শেষ পর্যায়ে, কারণ রাষ্ট্রীয় অতিথি আসার আর মাত্র কয়েক ঘন্টা তারপরেই মাহেন্দ্রক্ষণ শুরু হবে। আমি এই মুহূর্তে নয়াদিল্লির কূটনৈতিক জোনে রয়েছি। আপনি দেখেছেন যে কূটনৈতিক পাড়ার মোড়ে মোড়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং ভারতের প্রধানমন্ত্রী দুই সরকার প্রধানের ছবি দিয়ে প্রায় কার্যত ভুলে দেওয়া হয়েছে। একটি অকাল উৎসবের আমেজ আমরা কূটনৈতিক পাড়ায় আমরা দেখেছি। আপনি জানেন যে ভারতে সদ্য লোকসভা নির্বাচনের পর সরকার গঠন হয়েছে। দিল্লিতে একই সঙ্গে যখন বাংলাদেশের প্রধানমন্ত্রী তার রাষ্ট্রীয় দুদিনের সফর সূচি রয়েছে, পাশাপাশি কিন্তু আপনি জানেন যে মাননীয় সংসদ সদস্য যারা নির্বাচিত হয়েছেন তারাও কি তাদেরও শপথ গ্রহণের যে প্রস্তুতি সংসদে সেটি কিন্তু শুরু হয়ে যাবে। সুতরাং সব মিলিয়ে দিল্লি শহর একটা নিরাপত্তার একটা বজ্র আটনিতে মুড়ে দেওয়া হয়েছে। আপনি জানেন যে প্রধানমন্ত্রী যে এই বাংলাদেশের প্রধানমন্ত্রী যে সফর ঈদের 3 দিন ছুটির পর তাই সফর, এবং একই সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী G7 বৈঠকে উনি যোগ দিয়ে সদ্য এসেছেন। তো তারপরেও যে কূটনৈতিক তৎপরতা, যে প্রশাসনিক তৎপরতা এবং সাধারণ মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা সেটি কিন্তু মানে একেবারেই দৃষ্টান্ত স্থাপন করেছে। জানেন যে গতকালকে আমি কথা বলেছিলাম ন্যাশনাল প্রেস ক্লাবের সভাপতি গৌতম লাহিড়ির সঙ্গে। তিনি এই গোটা যে রাষ্ট্রীয় সফর, দুই প্রধানমন্ত্রী দুই সরকার প্রধানের যে আলোচনা সেটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভাবে মনে করছেন, তিনি বলেছেন। সাধারণ মানুষের ক্ষেত্রে তা বলছে যে দুই প্রতিবেশী দেশ, আপনি জানেন যে ভারত সরকারের যে প্রতিবেশীকে প্রাধান্য দিয়ে তাদের যে পররাষ্ট্রনীতি, সেই পররাষ্ট্রনীতি এই তৃতীয় ভারত মোদী সরকারের কিন্তু প্রথম প্রতিবেশী রাষ্ট্রপ্রধানের সঙ্গে সরকার প্রধানের সঙ্গে কিন্তু এই বৈঠকের মধ্য দিয়েই ভারত সরকারের যে প্রতিবেশী প্রথম সেই নীতিকেই কিন্তু এস্টাবলিশ করা হলো বলে কূটনৈতিক মহল মনে করছে। তো এই ছিল আমার কাছে রাজধানী নয়াদিল্লির কূটনৈতিক জোন থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী আসার আগে যে তৎপরতা সেই সংক্রান্ত আমার কাছে থাকা সব শেষ। বেনজির আহমেদের পর আলোচনায় আসেন আসাদুজ্জামান মিয়া। গত 15 জুন মিয়া সাহেবের যত সম্পদ শিরোনামে একটি পত্রিকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাবেক এই কমিশনারের বাড়ির পর বাড়ি, জমি ও ফ্ল্যাটের সারিসহ অঢেল সম্পদ অর্জনের খবর আসে। খবর প্রকাশের পর সস্ত্রীক দেশ ছাড়ার প্রতিবেদনও প্রচার করে কয়েকটি গণমাধ্যম। এসব নিয়ে বৃহস্পতিবার সকালে সময় সংবাদের সঙ্গে কথা হয় আসাদুজ্জামান মিয়ার। অনলাইনে 30 মিনিটেরও বেশি সময় ধরে দেওয়া সাক্ষাৎকারে সাবেক ডিএমপি কমিশনার জানান তাকে এবং তার পরিবারকে জড়িয়ে দুর্নীতির খবর অতিরঞ্জিত, ভিত্তিহীন ও বানোয়াট। গণমাধ্যমে যে সম্পদের খবর এসেছে তার সবই বৈধ বলেও দাবি করেন তিনি। জ্ঞাত আয়ের সাথে অসামঞ্জস্যপূর্ণ না হয় তাহলে সম্পদ থাকাটা কোনো দোষের নয়। আনরেজিস্টার্ড, গোপন বা আমার জ্ঞাত আয়ের বাইরে কোনো সম্পদ আমার নেই। যে সম্পদের হিসাবগুলো দেওয়া হয়েছে তা যেগুলো সঠিক আছে, কিন্তু তার পিছনে এটা বলা হয়নি যে সেই সম্পদটা আমি কিভাবে প্রাপ্ত হয়েছি। যমুনা রেফ্রিজারেটর, খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ। আসাদুজ্জামান মিয়া বলেন, সামাজিকভাবে হেয় করতেই দেশি বিদেশি একটি মহলের ষড়যন্ত্রের প্লট, অবৈধ সম্পদ অর্জনের কল্পকাহিনী। আমাকে এবং আমার পরিবারের সম্মান ক্ষুণ্ণ করা, সমাজে হেয় প্রতিপন্ন করা, এটাই একটা উদ্দেশ্য। পাশাপাশি আমি যেহেতু সরকারের গুরুত্বপূর্ণ পদে আসীন ছিলাম, এই সরকারের কাছের মানুষ সবাই যে দুর্নীতিগ্রস্ত, এটা গুজব রটিয়ে বা এটা পরিকল্পিত হবে এই ধরনের প্রচার করে আমার সম্মানও নষ্ট করা যাবে এবং রাষ্ট্রের পরিচালনার দায়িত্বে যারা আছে তারাও সম্পূর্ণ দুর্নীতির সাথে যুক্ত। এই জিনিসটা দেশের এবং বিদেশের প্রচারের মাধ্যমে দেশের মানুষকে যেমন বিভ্রান্ত করা যাবে, তেমনি আমাদের বিদেশি যারা উন্নয়ন সহযোগী আছে তাদের কাছে এই ধরনের একটা ভ্রান্ত ধারণা দেওয়া যাবে। এটা একটা গভীর চক্রান্তের অংশ, এটা কোনো ছোট বা বিচ্ছিন্ন ঘটনা না। কারা ষড়যন্ত্র করছে তার কিছুটা ইঙ্গিত দেন সাবেক ডিএমপি কমিশনার। ফরিদপুর 1 আসনের স্বতন্ত্র প্রার্থীর প্রচুর ক্ষোভ যে আমরা কেন নৌকা প্রার্থীর বিরুদ্ধে ভোট করিনি। ব্যক্তিগত গ্রাস, এই ব্যক্তিগত গ্রাজের কারণেও এই ধরনের ষড়যন্ত্রের সাথে অনেকে যুক্ত হয়েছে। এটা আমি বলবো যে শত্রু বন্ধু এই ধরনের একটা ফর্মুলা নিয়েই দেশ এবং বিদেশের এই সাইবার অপরাধী, কালো টাকার মালিক এবং বিভিন্ন দুর্নীতির মামলার আসামি তারা
তারাও এর সাথে যোগসাযোগে এসে এই ধরনের একটা মিথ্যাচারের মাধ্যমে আমাকে, আমার পরিবারকে, এমনকি যারা সংশ্লিষ্ট রয়েছে আমার সাথে তাদেরও সম্মান ক্ষুণ্ণের জন্য এই ধরনের একটা অপচেষ্টা হচ্ছে। বৃহস্পতিবার দেশে ফিরে আইনজীবীর সঙ্গে কথা বলে পরবর্তী পদক্ষেপ নেওয়ার কথাও জানান আসাদুজ্জামান মিয়া। আমি আসছি 12 তারিখে, আর মানব জীবন পত্রিকা আপনি বের করেন, ওইখানে নিউজটা হয়েছে সম্ভবত 14 তারিখে। নিউজ হওয়ার পরে ভয় পেয়ে সস্ত্রীক পালিয়ে আসলাম। এই একটিমাত্র দাবি তাদের বিকৃত এবং বলবো যে পরশ্রীকাতরতা এবং আক্রোশের বহিঃপ্রকাশ। 2015 সালের 7 জানুয়ারি থেকে 2019 সালের 13 সেপ্টেম্বর পর্যন্ত ডিএমপির 33তম কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন আসাদুজ্জামান মিয়া। এরপর 4 বছর দায়িত্ব পালন করেন জাতীয় নিরাপত্তা সংক্রান্ত সেলের। বাড়িটি দেখে যে কেউ মনে করবেন ইউরোপ কিংবা পশ্চিমা কোনো উন্নত দেশের বাড়ি। জনবিচ্ছিন্ন নির্জন স্থানে এমন আলিশান বাড়ি নির্মাণ করেছেন বাংলাদেশ পুলিশের সদ্য সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ। দৃষ্টিনন্দন বিলাসবহুল 2 তলা বাংলো বাড়িটির উপরের তলায় চারপাশেই আলাদা 4টি বারান্দা রয়েছে। সীমানা প্রাচীরের ভেতরে ও বাইরে রয়েছে নানা ধরনের ফুল ও ফলের গাছ। সম্প্রতি ভূমি অফিসের কর্মকর্তারা জায়গা সহ বাড়িটি পরিমাপ করে গেছেন বলে জানান বাড়ির কেয়ারটেকার। কবে থেকে জানেন এটা আপনার বেনজির স্যারের বাড়ি? আমি জানি, আগে থেকে জানি, আমার বাসা এখানে। কারণ ওই বাড়ির ভিতরে নিষেধ ঢুকা, শুধু ভূমি অফিস থেকে আসছে, মাপজাপ করছে, আমাদের মতন চলে আসছে। পুলিশ পরিবার বহুমুখী সমবায় সমিতি লিমিটেড কোম্পানি দ্বারা পরিচালিত আনন্দ হাউজিং সোসাইটি নামে আবাসন প্রকল্পটির প্লট নির্মাণ কার্যক্রম শুরু হয় 2003 সালে। প্রকল্পটিতে কুড়িল বিশ্ব রোডগামী রাস্তা সংলগ্ন 24 কাঠা জমিতে প্রায় 10 কোটি টাকা ব্যয়ে বেনজির আহমেদের বাড়িটি নির্মাণ কাজ শেষ হয় 2022 সালে। বেনজির আহমেদ পুলিশ নিয়ে প্রায় এই বাংলো বাড়িতে আসা যাওয়া করতেন বলে জানান স্থানীয়রা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। বেনজির স্যার আইতো মাঝে মাঝে থাকতো, ওনার ফ্যামিলি মাসের মধ্যে 2-1 আই। স্থানীয়রা মুখ খুলতে শুরু করলেও বেনজির আহমেদের এই বাড়িটির বিষয়ে মন্তব্য করতে নারাজ আনন্দ হাউজিং সোসাইটির নিরাপত্তা প্রধান। মানুষের কাছে শুনছি যে এটা ওনারই বাড়ি। কার বাড়ি? বেনজির সাহেবের বাড়ি। গত 12 জুন উচ্চ আদালতের আদেশে জব্দ করা হয়েছে বেনজির আহমেদের অর্জিত বিপুল পরিমাণ অবৈধ সম্পদ। সেই জব্দ তালিকায় নারায়ণগঞ্জের রূপগঞ্জের এই ডুপ্লেক্স বাংলো বাড়িটিও রয়েছে। আসসালামু আলাইকুম। সাবেক আইজিপি বেনজিরের ব্যাপারে সরকার বা দুদক হার্ড লাইন নিয়েছে বলে ধারণা করা যাচ্ছে। এখানে দুদকের আইনজীবীর বরাত দিয়ে যে খবরটি প্রকাশ হয়েছে তাতে বলা হচ্ছে বেনজির আর সময় পাবেন না, আরো সম্পদের প্রমাণ মিলেছে। তার মানে যে সমস্ত লুকায়িত সম্পদ আছে দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে ছিটে, সেগুলো সন্ধান মিলেছে। আসলে এত সম্পদ কিভাবে মেলাবেন, কিভাবে হিসাব দেবেন, কিভাবে বলবেন যে তার স্ত্রী এবং পরিবার মানে ব্যবসায় ব্যাপক সাফল্য অর্জন করে এই সমস্ত সম্পদের মালিক হয়েছে। সামগ্রিকভাবে তো ব্যবসা বাণিজ্যের অবস্থা ভালো না, সেখানে বিচ্ছিন্নভাবে এভাবে বেনজির আহমেদ মেধাবী পুলিশ অফিসার, কিন্তু তার পরিবারও যে মেধাবী মানে বাণিজ্যিক মেধাসম্পন্ন সেটা মনে করার যথেষ্ট কারণ। এটি প্রমাণ করা দুদকের কাছে যথেষ্ট কঠিন, কারণ সম্পদের পরিমাণ তো খুব অল্প না, ব্যাপক। যেই জেলাতেই হানা দেওয়া হচ্ছে, পাহাড়, জঙ্গল, পর্বত, সমুদ্র, জলাশয় সমস্ত জায়গায় পাওয়া যাচ্ছে সম্পদ, শুধু সম্পদ বেরোচ্ছে আর বেরোচ্ছে। আপনি বিবরণ পড়তে গেলেও অনেকের গলা বসে যাচ্ছে, এমন একটা অবস্থা। আগামী রোববার 23 জুন দুর্নীতি দমন কমিশনে জিজ্ঞাসাবাদের জন্য হাজির না হলে পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ আর সময় পাবেন না। তাহলে আগামী রোববার মানে তো জাস্ট 1 দিন বা 2 দিন পরে তিনি কি এসছেন দেশে, সেই তথ্য কিন্তু নেই। তার মানে সময় ক্ষেপণ করা হচ্ছে। সময় ক্ষেপণ করে জিনিসটা তিনি তার দেশের বাইরে হয়তো অবস্থানটা মজবুত করছেন। আর সত্যি সত্যি যদি ওনার সৎ সাহস থাকে তাহলে হয়তো তিনি ফেস করবেন, কিন্তু ফেস করবেন এমন কোনো আলামত বার্তা কিন্তু পাওয়া যাচ্ছে না। এখানে বলা হচ্ছে যে দুদক আইন ও বিধিতে দ্বিতীয়বার আর সময় দেওয়ার এখতিয়ার নেই, একবারই সময় দিয়েছে। বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের এসে কথা বলেন দুদকের প্রধান আইনজীবী খুরশিদ আলম খান। দুদক আইনজীবী বলেন বেনজির আহমেদের বিরুদ্ধে আরো অপরাধ লব্ধ সম্পদের প্রমাণ মিলেছে, তার মানে আসছে। শুধু দুদকের কাছে বিভিন্ন জায়গায় যেহেতু নোটিশ করেছে, জেলা প্রশাসন এখন তটস্থ হয়ে সমস্ত জায়গা থেকে খুঁজে বের করে দিচ্ছে। 28 মে বেনজির ও তার স্ত্রী সন্তানদের জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ পাঠানো হয়। সেই নোটিশে বেনজিরকে 6 জুন এবং তার স্ত্রী ও সন্তানদের 9 জুন দুদকে হাজির হয়ে বক্তব্য দিতে বলা হয়েছিল। কিন্তু 5 জুন রাজধানীর সেগুনবাগিচায় দুদকের কার্যালয়ে বেনজিরের পক্ষে তার আইনজীবী আরো 15 দিনের সময় চেয়ে আবেদন জানান। দুদকের উপপরিচালক বরাবর সময় চেয়ে আবেদনটি করা হয়। এর প্রেক্ষিতে আগামী 23 জুন তাকে দুদকে হাজির হতে বলা হয়। বেনজির ও তার স্ত্রী সন্তানদের নামে গোপালগঞ্জ
মাদারীপুর, ঢাকা সহ কয়েকটি জেলায় 621 বিঘা জমি, ঢাকার গুলশানে 4টি ফ্ল্যাট, 33টি ব্যাংক হিসাব, 19টি প্রতিষ্ঠানের শেয়ার, 3টি বিও হিসাব এবং 30 লাখ টাকা সঞ্চয়পত্রের সন্ধান পেয়েছে দুদক। দুদকের আবেদন প্রেক্ষিতে এসব সম্পদ জব্দ করার আদেশ দিয়েছে আদালত। এইগুলো এখন মিলাতে হবে বেনজিরকে। এখন বেনজির সাহেব আসবেন কি আসবেন না। যদি রোববার তিনি না আসেন, বোঝা যাবে যে তিনি আর দেশে ফিরছেন না, তিনি সত্যি সত্যি মানে বিদেশে পালিয়ে গেছেন। এখন পর্যন্ত উনি কোথায় আছেন সেটিও কিন্তু অ্যানাউন্স করার কোনো সাহস তিনি পাচ্ছেন না এবং তিনি মানে জানাননি। এত সাহসী একজন কর্মকর্তা, তিনি বলতে পারতেন তার স্বচ্ছতার জন্য আমি অমুক কাজে অমুক জায়গায় আছি, না, সেটাও কিন্তু হাইড করে রেখেছে। এতে সন্দেহ হয় যে তিনি আসলে আসবেন কিনা মানে জবাব দিতে, হাজির হতে। সম্মানিত দর্শক, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লি যাচ্ছেন খুব অল্প কয়েকদিনের ব্যবধানে, দ্বিতীয়বারের মতো। তিনি দিল্লি যাবেন শনিবার, মানে আজকে আমি যে ভিডিও করছি 20 তারিখ, 20 জুন, 21 জুন শুক্রবার তিনি রওনা করবেন, আর 22 তারিখ তিনি শনিবার সেখানে আনুষ্ঠানিকভাবে নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করবেন এবং অন্য বৈঠক করে তিনি আবার ফিরে আসবেন। এইবারের যে বৈঠক এবং দিল্লি যাত্রা নানা কারণে সুদূর প্রসারী, টানটান উত্তেজনাকর এবং একই সঙ্গে বিপজ্জনক, দেশের জন্য, প্রধানমন্ত্রীর জন্য, দিল্লির জন্য বটে। এ কারণ হলো বাংলাদেশের যে অর্থনীতি, এটি এখন একেবারে খাদের কিনারে। নজিরবিহীনভাবে প্রধানমন্ত্রী দিল্লি যাচ্ছেন, সঙ্গে যাচ্ছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং অর্থনৈতিক বিষয়ে আরো অনেক এক্সপার্টরা তার সঙ্গে যাচ্ছেন। এবং এখানে ভারতের সঙ্গে আমাদের যে কতগুলো অর্থনৈতিক বিষয় রয়েছে, তার মধ্যে আমদানি, রপ্তানি, ভারত আমাদের কিছু ঋণ দেওয়ার ব্যাপারে কমিটেড, সেই ঋণগুলো খুব অল্প পরিমাণ আমরা পেয়েছি, বাকিগুলো পাইনি। অধিকন্ত ভারতের কয়েকটি কোম্পানির সঙ্গে আমাদের যে ব্যবসায়িক লেনদেন আছে, সেই কোম্পানিগুলো বাংলাদেশের কাছে বিপুল অঙ্কের অর্থ পাবে। এর মধ্যে আদানি গ্রুপই হাজার হাজার কোটি টাকা পাবে, কেউ বলছে 5,000, কেউ বলছে 10,000 কোটি টাকা তারা আমাদের কাছে পাবে, যে দেশগুলোকে ডলারে আমাদেরকে পরিশোধ করতে হবে। এখন এই আদানিদের টাকা বা ঘাদানিদের টাকা দেওয়ার মতো ডলার বাংলাদেশ ব্যাংকে নেই, এক সমস্যা। দুই নম্বর হলো বাংলাদেশের মধ্যে ভারতের যে অমীমাংসিত বিষয়াদি রয়েছে, তিস্তা চুক্তি, এই তিস্তা চুক্তি নিয়ে এই মুহূর্তে নরেন্দ্র মোদী কি করতে পারবেন? কিছুই করতে পারবেন না। কারণ হলো তিনি অতীতের চেয়ে অনেক দুর্বল। মমতা ব্যানার্জি বা পশ্চিমবঙ্গ সরকার তার সহযোগিতা লাগবে, ফলে এখানে তিস্তার বিষয়টি উঠবে কিনা সন্দেহ। এই কারণে হলো একজন দুর্বল লোক, তার কাছে চেয়ে কি লাভ? ভারতের অর্থনৈতিক অবস্থা ভালো না, বাংলাদেশকে সহযোগিতা করতে পারবে না। এখন উল্টো বাংলাদেশ কি দিতে পারে? ভারত আগে বলেছে যে বাংলাদেশের ভিতর দিয়ে তারা ট্রেন লাইন চালাতে চায় এবং এই বাংলাদেশের অভ্যন্তরের ভিতর দিয়ে করিডোর নিয়ে ভারত বিশাল একটি ট্রেনের নেটওয়ার্ক গড়ে তুলতে চায়। তো এরকম বিষয় দিয়ে সহ প্রায় 10টি সমঝোতার স্মারক তারা স্বাক্ষর করবেন, এরকম কথাবার্তা হচ্ছে। এটি হলো প্রকাশ্য। অপ্রকাশ্য 4-5টা খুব সেন্সিটিভ বিষয় আছে। প্রথম হলো মায়ানমারের সঙ্গে বাংলাদেশের যে সম্পর্ক, এখানে ভারতের একটা স্বার্থ আছে। সেই স্বার্থের ব্যাপারে বাংলাদেশ কোনো অবস্থাতে চীনের দিকে না গিয়ে ভারতের পক্ষে যদি থাকে, এবং সেক্ষেত্রে এখানে যে আরাকান আর্মি, তাদের বিরুদ্ধে গিয়ে ভারতের সহযোগিতা নিয়ে আরাকান আর্মিকে তাড়ানোর ব্যাপারে বাংলাদেশকে সাহায্য করার একটা প্রস্তাব ভারতের পক্ষ থেকে থাকলেও থাকতে পারে। এবং অজিত দোভাল বাংলাদেশে এসে গেছেন মূলত এই কারণে। এর কারণ হলো আরাকান আর্মি সেখানে যে কাজ করছে তা ভারতের পুরো সীমান্তকে অস্থির করে তুলেছে এবং ভারত সবচেয়ে বিপজ্জনক অবস্থার মধ্যে আছে। এবং আমরা যদি একমাত্র বাংলাদেশ আরাকান আর্মিকে ঠিক তাড়িয়ে দেওয়ার চেষ্টা করে, ইনসার্জেন্সি করার চেষ্টা করে, তাহলে এটি বাংলাদেশের জন্য খুব মানে ভারতের জন্য খুব লাভজনক হয়। এই বিষয়টি বাংলাদেশ যদি না মানে, তাহলে এখানে পর্দার অন্তরালে একটা নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি হয়ে যাবে। দুই নম্বর হলো যে আমাদের মানে বাংলাদেশ যদি এই আরাকান আর্মির ব্যাপারে সিদ্ধান্ত না নেয়, তাহলে আমাদের বান্দরবন, পার্বত্য চট্টগ্রামের যে খাগড়াছড়ি, রাঙামাটি, এই এলাকাকে কেন্দ্র করে ভারতের বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী গ্রুপ এরা যে তৎপরতা চালাচ্ছে, অন্যান্য সীমান্তে বিএসএফ যে তৎপরতা চালাচ্ছে, এই বিষয়গুলো নিয়ে কিন্তু পর্দার অন্তরালে গোপনে অনেক ঝামেলা তৈরি হয়ে যাবে। এবং এখন যে কোনো কারণে হোক না কেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কূটনৈতিকভাবে চাপের মধ্যে আছেন। আমেরিকার চাপ আছে, চীনের চাপ আছে, রাশিয়ার চাপ আছে এবং ভারতের চাপ আছে। আর এই চাপ সামাল দেওয়ার মতো যে বয়স দরকার, অর্থ দরকার, সঙ্গী সাথী দরকার, কূটনৈতিক এবং দক্ষ যে লোকবল দরকার, এর একটাও তার নাই। যদি রিজার্ভটাও থাকতো, 50 বিলিয়ন রিজার্ভ থাকতো, তিনি কিন্তু মানে মাথা নাড়া দিয়ে তিনি দাঁড়াতে পারতেন। এখন তিনি যে এইবার ভারতে গেলেন, মানে শেখ হাসিনার জীবনের একেবারে সবচেয়ে দুর্বলতম অবস্থানে তিনি এখন আছেন। যে কোনো মানুষই 70 বছর বয়স এক ধরনের তার প্রতিক্রিয়া হয়, 80 বছর বয়স এক ধরনের প্রতিক্রিয়া হয়, 50 বছর বয়সে এক ধরনের প্রতিক্রিয়া হয়। 96 সালে শেখ হাসিনার যে যাকে বলা হয় তাগত ছিল, সেই এখন 80 বছর বয়সে তার সেই তাগত নেই। দুই নম্বর হলো তার পাশে যদি এখন হুমায়ুন রশিদ চৌধুরীর মতো একজন ঝানু কূটনীতিবিদ থাকতেন, আব্দুল সামাদ আজাদের মতো একজন কূটনীতিবিদ থাকতেন, কায়সার সাহেবের মতো যদি একজন ঝানু এবং দক্ষ পররাষ্ট্র প্রতিমন্ত্রী থাকতেন,
তো সেখানে এক ধরনের সমীকরণ হতো, কিন্তু তার পরিবর্তে এখন যারা আছেন তারা একেবারে নবীন এবং ভারতের সঙ্গে মাথা উঁচু করে ধমক দিয়ে কথা বলার মতো আসলে আমাদের এখন পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটা সিঙ্গেল লোকও কিন্তু নেই। দ্বিতীয়ত, ভারত বিভিন্ন সময় বাংলাদেশের নির্বাচনে সাহায্য করেছে, সহযোগিতা করেছে এবং এই কথাটা ভারত খোঁটা দিয়ে বলতে পছন্দ করে, ভারতের লোকজন খোঁটা দিতে পছন্দ করে। এবং আপনি যদি কারো বাড়িতে যান এবং কেউ যদি বলে তোকে তো বাঁচিয়ে রেখেছি আমি না হলে তো তোর পরনের কাপড় থাকতো না, তোর বাপ যে তোকে জন্ম দিয়েছে আমাদের বাড়ির খাবার খেয়ে জন্ম দিয়েছে, আমরা তাকে খাইয়েছি, তোর বাবা আমাদের চাকর ছিল। এখন আপনি রাজা হন বাদশাহ হন, আপনি কোনো বাড়িতে গিয়ে যদি এই ধরনের কথা শুনেন ওই বাড়িতে আপনার ভক্তি থাকবে না। এখন বাংলাদেশে যারা লোকজন আছে তাদেরকে নিয়ে, বিশেষ করে আওয়ামী লীগকে নিয়ে ভারতের একেবারে বিজেপির একজন সাধারণ নেতাকর্মী তাদের বক্তব্য হলো বিজেপি এবং ভারত আওয়ামী লীগের ক্ষমতায় রেখেছে, তা আওয়ামী লীগের লোকজন এত বড় কথা বলবে কেন? ভারতের সাধারণ জনগণ মনে করে বাংলাদেশ নামক রাষ্ট্রটি ভারত তৈরি করে দিয়েছে। আমরা মুক্তিযুদ্ধে কি করেছি? ভারত সহযোগিতা না করলে আমরা পাকিস্তানের বিরুদ্ধে 1 মিনিট টিকতে পারতাম? এই জিনিসগুলো যখন ভারত খোঁটা দেয় এবং সেই খোঁটা থেকে বাঁচার জন্য যে ব্যক্তিত্ব দরকার, যে জনসমর্থন দরকার, যেটা মজুর রয়েছে মালদ্বীপের, সেটি আমাদের নেই। নেপালের যেটি রয়েছে সেটা আমাদের নেই। আমাদের জনগণ যে কোনো কারণেই হোক এখন এতটা বিক্ষুব্ধ যে আওয়ামী লীগের বা আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা তার যে কোনো বিব্রতকর পরিস্থিতি দেখলে জনগণের মধ্যে একটা আনন্দ এবং উল্লাস বয়ে যাবে। তাদের দরকার হলে যদি কারো ডায়রিয়া হয়ে যায়, কারো মন আরো কিছু হয়ে যায়, তবু তারা বলবো যা থাক আমার ডায়রিয়া হোক, আমি ট্যাবলেট খেয়ে ক্যাপসুল খেয়ে ডায়রিয়া বন্ধ করবো, কিন্তু আওয়ামী লীগের যে একটা বিব্রতকর অবস্থা সৃষ্টি হয়েছে আমি খুব খুশি। এই জনমত নিয়ে ভারতের মতো বা যে কোনো প্রতিবেশী, শক্তিশালী একটা প্রতিবেশীর সঙ্গে কূটনৈতিক তৎপরতা চালানো যায় না। কূটনৈতিক তৎপরতা চালানোর জন্য ইউ মাস্ট হ্যাভ এ পাবলিক সাপোর্ট। এই ভারতবর্ষে সুলতান ইলতুৎমিশ তিনি দীর্ঘদিন মঙ্গলদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন। প্রতাপশালী মঙ্গল, চেঙ্গিস খানের মতো মানুষ ভারতে আসতে পারেনি। এর কারণ হলো তার দক্ষ সেনাবাহিনী ছিল, কূটনীতি ছিল এবং তিনি অত্যন্ত জনপ্রিয় ছিলেন। সুলতান ইলতুৎমিশ ভারতের ইতিহাসের যে কজন মেগা স্টার আছেন পলিটিশিয়ান 1000 বছরের, তার মধ্যে প্রধানতম। সেই ইলতুৎমিশ সেই আমলে তিনি বিদেশি শক্তিকে রুখে দিতে পেরেছিলেন চেঙ্গিস খানের মতো শক্তিকে জনগণের সমর্থন নিয়ে। তো জনগণের সমর্থন সবসময় দরকার ছিল, মুঘলদেরও ছিল, সুলতানের মধ্যে ছিল, এবং যারা জনগণের সমর্থন হারিয়েছে তারাই কিন্তু সবকিছু হারিয়েছে। তো এখন আওয়ামী লীগের সবকিছু থাকতে পারে, আকাশের তারা আছে, চন্দ্র আছে, রয়্যাল বেঙ্গল টাইগার আছে, সুন্দরবনের কুমির আছে, বঙ্গোপসাগরের নীল তিমি আছে, মেট্রো রেল আছে, কিন্তু জনগণের দোয়া নেই, জনগণের আশীর্বাদ নেই, জনগণের ভালোবাসা নেই, জনগণের বিশ্বাস নেই। ফলে কি হচ্ছে? সব কিছুর মধ্যে হাহাকার। তো সেই হাহাকার নিয়ে প্রধানমন্ত্রী গেছেন সেখানে। তো সেখানে তিনি কতটুকু সফল হবেন, কতটুকু সফল হবেন না, এটা আলোচনার বিষয় না। বিষয় হলো তিনি যে ফিরে আসবেন, ফিরে আসার সময় তার মন কতটা খারাপ থাকবে, তিনি কতটা বিপর্যস্ত থাকবেন, এবং তিনি যে সেখান থেকে আসার পর আবার বেইজিংয়ে যাবেন, চীন দেশে যাবেন, কোন মুখ নিয়ে যাবেন এবং কি বলে যাবেন, এবং তিনি এই যে বেজিং যাবেন, বেজিং যাওয়ার ব্যাপারে নরেন্দ্র মোদীকে কি বলবেন, আবার বেজিং এ গিয়ে নরেন্দ্র মোদীর সাথে বৈঠকে তিনি কি বলবেন, এই বিষয়গুলো এখন আলোচনার বিষয়বস্তু হয়ে পড়েছে। আর সবকিছুর ঊর্ধ্বে এই মুহূর্তে বাংলাদেশে যেটি দরকার সেটা হলো সফট লোনে টাকা দরকার। অনেক বড় বড় সম্রাট, আওরঙ্গজেব যখন সারা দুনিয়ার 35% জিডিপি নিয়ন্ত্রণ করতেন, তখন তিনি বেশ কয়েকবার অর্থনৈতিক সংকটে পড়েছিলেন, এবং সেই অর্থনৈতিক সংকট দূর করার জন্য তিনি সারা দুনিয়া থেকে ফাইন্যান্সিয়াল এক্সপার্টদেরকে তিনি ভাড়া করেছিলেন। তিনি কট্টর মুসলিম ছিলেন, কিন্তু অনেক ইহুদি ইকোনমিস্ট তিনি ভাড়া করেছিলেন, অনেক গুজরাটি হিন্দুদেরকে তিনি ভাড়া করেছিলেন, এবং হিন্দু থেকে মুসলমান হয়েছে এরকম অনেক বিখ্যাত দেওয়ান যারা রাজস্ব কর্মকর্তা, তাদেরকে তিনি একেবারে যাকে বলে যারা সিপাহী পর্যায়ে ছিল তাদেরকে তিনি মন্ত্রীর পর্যায়ে নিয়ে গেছেন। তাদের মধ্যে একজন হলেন নবাব মুর্শিদ কুলি খান, এবং নবাব মুর্শিদ কুলি খানের বাড়ি গুজরাট, এখন নরেন্দ্র মোদীর বাড়ির ওখানে। তাকে এনে বাংলা, বিহার, উড়িষ্যা তিনি শাসনকর্তা নিয়োগ করেছিলেন। এবং এই যে ভারতবর্ষ সারা পৃথিবীর যে 35% জিডিপি সরবরাহ করত, আবার ভারতবর্ষের যে সমস্ত জিডিপি তার 30% এই বাংলা, বিহার, উড়িষ্যা থেকে নবাব মুর্শিদ কুলি খান সংগ্রহ করে দিয়েছিলেন। এখন শেখ হাসিনার সবার আগে দরকার হলো একজন মুর্শিদ কুলি খান, যে মুর্শিদ কুলি খান কোনো অবস্থাতেই চায়না থেকে টাকা আনবে না, ভারত থেকে টাকা আনবে না, এই দেশের জনগণকে বুঝিয়ে শুনিয়ে ফাঁক ফুকর খুঁজে জনগণের কাছ থেকে টাকা এনে সরকার চালাবেন। আপনি চিন্তা করেন, এবার আমরা কোরবানি হলো, কোরবানির যে পশুগুলোর দাম ছিল ৭৫,০০০ কোটি টাকা। এরপর এই পশুর সঙ্গে অন্যান্য ট্রেড অ্যান্ড কমার্স যদি যুক্ত করেন, মশলার যুক্ত করেন, খাবার যুক্ত করেন, কোকাকোলা যুক্ত করেন, চাল ডাল আটা আমাদের যুক্ত করেন, আরো প্রায় ৫০,০০০ কোটি টাকা। কেবলমাত্র এই কুরবানির এই কয়েকদিনকে কেন্দ্র করে সারা বাংলাদেশে ১৬ লক্ষ কোটি টাকার ট্রেডিং হয়েছে।
তো 18 কোটি মানুষ যদি কোনো একটা রাষ্ট্রকে সহযোগিতা করতে চায়, সে রাষ্ট্রকে কখনো ভিক্ষার হাত নিয়ে চীনে যেতে হয় না এবং ইন্ডিয়াতে যেতে হয় না। আর 18 কোটি মানুষ যদি হাত গুছিয়ে বসে থাকে, আমেরিকার ফেডারেল রিজার্ভের সমস্ত টাকাও যদি বাংলাদেশ ব্যাংকে দিয়ে দেওয়া হয়, এই বাংলাদেশ 6 মাসে চলতে পারবে না। 18 কোটি মানুষ নিয়ে বাংলাদেশ 6 মাস চলতে পারবে না। টাকায় যদি সফল হতো, আফগানিস্তান আমেরিকারা সফল হতেন, ইয়ামেনে তারা সফল হতেন, সিরিয়াতে তারা সফল হতেন। টাকা সমস্ত কিছু না। এখন বাংলাদেশের জন্য যেটি দরকার সেটি হলো গণতন্ত্র, জনগণের সমর্থন, জনগণের কাজ করা, সাহায্য এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া এবং জনগণের সঙ্গে সরকারের একটি সম্পর্ক যেটি আওয়ামী লীগ তিলে 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 শেষ করে দিয়ে নরেন্দ্র মোদী এবং বেইজিং এর শি প্রেসিডেন্ট, চীনা প্রেসিডেন্ট, তাদের প্রতি যে আগ্রহ এবং আনুগত্য দেখাচ্ছেন, এটি আলটিমেটলি আওয়ামী লীগকে খুব ভালো ফলাফল দেবে না, বরং এখন যে পরিস্থিতি আছে আজ থেকে 3 মাস পরে এটি আরো খারাপ অবস্থার মধ্যে যাবে। এবং এই যে আওয়ামী লীগ জানুয়ারি মাস থেকে এখন জুন মাস, এই 7 মাসে সবকিছু ভ্যাবাচাকা করে ফেলেছে, একা বেকা করে ফেলেছে, সবগুলো ম্যাশ করে ফেলেছে। আলু ভর্তা যেভাবে মানুষের, আপনি যদি আলুকে ভর্তা বানিয়ে ফেলবেন, পেঁয়াজ সমস্ত কিছু দিয়ে, এটা ইচ্ছে করলে আপনাকে আলু সেই আনতে পারবেন না। এখন আমাদের অনেক কিছুকে এইভাবে আলু ভর্তা বানিয়ে দেওয়া হয়েছে। আর সেই আলু ভর্তার মধ্যে থেকে বেনজির বেরোচ্ছে, আনার বেরোচ্ছে, আজিজ বেরোচ্ছে, আসাদ বেরোচ্ছে, আর কত কি গরু বেরোচ্ছে। যার জন্য এখনো যারা রাষ্ট্র নিয়ে চিন্তা করেন, সময় আছে, গণতন্ত্রের দিকে যদি ফিরে। এত সময় ধরে আপনারা সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখেছেন, সেই জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। দর্শক মণ্ডলী, আমাদের প্রধানমন্ত্রী কেন ভারতে যাচ্ছেন নরেন্দ্র মোদীর আমন্ত্রণে, দর্শক মণ্ডলী আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে সম্পূর্ণ বিষয়টুকু ভালোভাবে বুঝতে পেরেছেন। তাহলে আজকের মতন ভিডিও এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।